ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3 টাইপ অফ গভর্নমেন্টের যে অধ্যায়, সেখানে গণতন্ত্রের রূপ বা শ্রেণী বিভাজন করার সময় আমরা জেনেছিলাম যে গণতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা পরোক্ষ গণতন্ত্র। সেই প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে কিন্তু আর দেখা যায় না, কিছু ক্ষুদ্র স্থান ব্যতীত। মানে বর্তমানে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার অবলুপ্তি বা বিলুপ্তি হয়েছে কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার যে কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করব। এই অধ্যায়ে যে 2 নম্বরের কোশ্চেন আলোচনা হয়েছে, সেই আলোচনাতেও কিন্তু এই গণতান্ত্রিক যে পদ্ধতিগুলি, সেটা ছোট ছোট 2 নম্বরের জন্য আলোচনা করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জিনিসটা দেখেছো বা বুঝেছো। সেগুলোকেই আবার তোমার 6 নম্বরের জন্য আলোচনা করা হচ্ছে। মানে তোমরা যদি 6 নম্বরের জন্য এই কোশ্চেনটা পড়ে থাকো বা 2 নম্বরের জন্য যদি কোশ্চেনটা পড়ে থাকো, তাহলে এক পড়াতেই দুটো বিষয় হয়ে যাবে, 2 নম্বরের জন্য এবং 6 নম্বরের জন্য পড়াটা হয়ে যাবে। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। দেখো, প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণগুলি লেখো। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় অনুসৃত পদ্ধতিগুলি বর্ণনা করো। এইখানে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির যে কারণ 3 নম্বরের জন্য, এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় অনুসৃত পদ্ধতিগুলো, তার জন্য তোমার 3 নম্বর দেওয়া আছে। এভাবে তোমার হচ্ছে 6 নম্বর। তবে যদি শুধুমাত্র প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার বিলুপ্তি পড়ে, তাহলে 6 নম্বরের জন্য একটা, আর প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা অনুষ্ঠিত পদ্ধতিগুলো যদি পড়ে, সেটা হচ্ছে 6। মানে অ্যাকচুয়ালি এখানে দুটো 6 নম্বরের কোশ্চেন আলোচনা রয়েছে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে ভূমিকা দেওয়া আছে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণ। প্রাচীন গ্রিসের ও রোমের রাষ্ট্রগুলি ছিল মূলত ক্ষুদ্রায়তন বিশিষ্ট। এইসব নগরাষ্ট্রের জনসংখ্যাও ছিল অল্প। এইসব রাষ্ট্রে স্ত্রী, শিশু ও কৃতদাসদের নাগরিক হিসাবে গণ্য করা হতো না। এরা জনগণের একটা বৃহৎ অংশ ছিল। ফলে এই স্বল্প সংখ্যক পুরুষ নাগরিকদের নিয়ে অতি সহজেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা সম্ভব হতো। তখন রাষ্ট্রীয় সংস্থা ছিল তুলনামূলকভাবে কম এবং প্রকৃতিগত বিচারে সহজ ও সরল। কিন্তু আধুনিককালে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার বিলুপ্তির পশ্চাতে বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলি নিম্নে আলোচনা করা হয়েছে 1, 2, 3, 4 করে। তাহলে প্রত্যক্ষ গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, সেটা তোমার হচ্ছে প্রাচীন গ্রিস এবং রোমে দেখা যেত, এবং সেই প্রাচীন গ্রিস রোমের স্ত্রী, পুরুষ, কৃতদাস যারা, তাদেরকে নাগরিক বলে গণ্য করা হতো না। কেবলমাত্র পুরুষ যারা, তারাই নাগরিক হিসাবে গণ্য হতো, এবং তারা সংখ্যায় কম। এবং তখন যে সমস্যাগুলো, রাষ্ট্রীয় সমস্যাগুলো ছিল, সেগুলো কিন্তু অনেক সহজ এবং সরল। তখন এই অল্প সংখ্যক পুরুষ নাগরিকদের দিয়েই রাষ্ট্রের যে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো। কিন্তু এখন আধুনিককালে রাষ্ট্রের জনসংখ্যা অনেক বেড়ে গেছে। এখন তোমার হচ্ছে নারী পুরুষ সকলেই সমান, তারা সকলেই ভোট দেয়, এবং অনেক অনেক রাষ্ট্র আছে আয়তন বিশাল আকৃতির। এই সব দিক থেকে দেখতে গেলে বর্তমানে কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যাচ্ছে না। সেগুলো কারণগুলো কি পরপর আছে। একের জায়গায় আছে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে রাষ্ট্রগুলির আয়তন বড়, সঙ্গে জনসংখ্যাও ছিল অনেক, যা প্রত্যক্ষ গণতন্ত্র প্রয়োগের পথে বাধা সৃষ্টি করেছে। তাহলে বিশাল বড় রাষ্ট্র, জনসংখ্যাও প্রচুর, সব জনসংখ্যা যদি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে বলে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আবার একটা বৃহৎ রাষ্ট্রে প্রত্যেকটা কেন্দ্র থেকে জনগণ এসে একটা জায়গায় মিলিত হবে, অসম্ভব ব্যাপার একটা। তাহলে এখানে কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র এই জন্যই উঠে গেছে বা দেখা যাচ্ছে না বর্তমানে, এই আয়তন বৃদ্ধি বা জনসংখ্যা বৃদ্ধির জন্য। 2 আছে রাজনৈতিক সমস্যা বৃদ্ধি। বর্তমান যুগের সমস্যাগুলির পরিমাণ সংখ্যাগত দিক থেকে অনেকটাই বেশি, তেমনি প্রকৃতিগত দিক থেকেও অপেক্ষাকৃত জটিল। আর সেই কারণে জনসাধারণের পক্ষে কখনোই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। বর্তমানে যে রাজনৈতিক সমস্যাগুলো আছে, সেগুলো যেমন জটিল, তেমন হচ্ছে অনেক সমস্যা। একটা রাষ্ট্রের সকল জনগণ তো আর রাজনৈতিক বিশেষজ্ঞ নয় যে তারা রাজনৈতিক যে সমস্যাগুলো উঠছে তার সমস্যা সমাধান করে দেবে। রাষ্ট্রের অজ্ঞ, অশিক্ষিত অনেক লোক আছে, তারা তো আর রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবে না। এই জন্য কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রের অবলুপ্তি হয়েছে বলে মনে করা হয়েছে। তিনি দেখে অমনোযোগী জনগণ। তাছাড়া বর্তমানে রাষ্ট্র তথা সমাজ জীবনের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থ। অর্থনৈতিক সমস্যা মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছে যে
তার রাষ্ট্রীয় কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ পেলেও শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়ে উঠতে পারছে না। এই কারণে প্রত্যক্ষ গণতন্ত্র আজ বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। একটা মানুষের জীবন ধারণ করার জন্য একটা নির্দিষ্ট মাপের অর্থের প্রয়োজন। এক শ্রেণী যদি কোনো না কোনোভাবে অর্থ বেশি উপার্জন করে নেয়, তাহলে আরেক শ্রেণী কিন্তু অর্থ কম উপার্জন করবে। এই অর্থ কম উপার্জন করার জন্য বা যারা বেশি অর্থ উপার্জন করছে তারা আরো কিভাবে বেশি অর্থ উপার্জন করতে পারে, বা যারা কম অর্থ উপার্জন করছে তারা আরেকটু কিভাবে বাড়াতে পারে, এইলে তাদের মনের মধ্যে সবসময় দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে। তা এইভাবে তাদের মধ্যে যদি এরকম অর্থনীতির দিক থেকে ভাবতে ভাবতেই তাদের জীবন অতিবাহিত হয়, তাহলে তারা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করবে কিভাবে? চারে আছে অজ্ঞ ও অশিক্ষিত নাগরিক। বর্তমানে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি, শিল্পায়ন, নগরায়ন, জটিল আন্তর্জাতিক সন্ধি, চুক্তি ও আইন ইত্যাদি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অশিক্ষিত ও রাজনৈতিক জ্ঞানহীন নাগরিকদের পক্ষে রাষ্ট্রীয় শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ব্যবস্থা হাস্যকর। তাই আজ এই শাসন ব্যবস্থার অবলুপ্তির সম্মুখীন হয়েছে। একটু আগে বললাম যে বর্তমান যে রাজনৈতিক সমস্যা এত জটিল পরিমাণের, সেই জটিল রাজনৈতিক সমস্যা সমাধান করা কিন্তু অশিক্ষিত বা অজ্ঞ যারা নাগরিক তাদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে যে বৃহৎ রাষ্ট্রগুলো, সে অর্ধেকের বেশি মানুষ এখনো পর্যন্ত অশিক্ষিত, অজ্ঞ, মানে রাজনৈতিক দিক থেকে। তারা কিভাবে জটিল সমস্যার সমাধান করবে, এই দিক থেকে কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র অবলুপ্তি হয়েছে বলে মনে করা যেতে পারে। তারপরে কোশ্চেনটা আছে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ, যেগুলো বলছিলাম 6 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য এখানে আলোচনা করা হয়েছে। তাহলে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতিটা কি? প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলতে সেই পদ্ধতিকে বোঝায় যেগুলির মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণ করা হয়, সেগুলোকে বলা হবে তোমার প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতি। এই প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যেসব পদ্ধতি বিদ্যমান সেগুলো হচ্ছে তোমার গণভোট, গণ উদ্যোগ, গণ অভিমত, প্রত্যাহার। এই 4টা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে এই পদ্ধতির 4টার মাধ্যমে। প্রথমে আছে গণভোট। আইনসভার খসড়া বিলকে আইনে পরিণত করার আগে সম্মতির জন্য জনসাধারণের কাছে পেশ করার পদ্ধতিকে গণভোট বা গণনির্দেশ বলা হয়। এক্ষেত্রে জনসাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ভোটের মাধ্যমে আইনসভার খসড়া বিলকে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়, নতুবা তা বাতিল বলে গণ্য হয়। খসড়া বিল বলতে কোনো বিল আইনে পরিণত হওয়ার আগে যেটা রূপরেখা তৈরি করা হয় আইন সম্পর্কে, সেই বিষয়টাকে যখন জনগণের সম্মুখে পেশ করা হয়, সেই জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ সেই খসড়া বিলের উপর সম্মতি দেয়, তখনই কিন্তু এই বিলটা বা খসড়া বিলটা আইনে পরিণত হয়, নতুবা এই খসড়া বিলটা বাতিল বলে গণ্য হয়। এই গণভোটকে সাধারণত আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাধ্যতামূলক গণভোট, 2 আছে ঐচ্ছিক গণভোট। একের জায়গা আছে বাধ্যতামূলক গণভোটে, যে ক্ষেত্রে আইনসভার পাস করা সমস্ত আইনের খসড়া বিলকে জনসাধারণের সম্মতির জন্য পাঠানো হয়, তাকে বাধ্যতামূলক গণভোট আখ্যা দেওয়া হয়। তাহলে বললাম যে খসড়া বিলকে যখন বাধ্যতামূলকভাবে জনগণের কাছে পেশ করতেই হবে বা সম্মতির জন্য পাঠাতেই হবে, এরকম একটা বিষয় থাকে, তখন তাকে বলা হবে বাধ্যতামূলক গণভোট। 2 আছে ঐচ্ছিক গণভোট, যে ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক ভোটারদের আবেদনে আইনসভার কোনো খসড়া বিলকে জনগণের সম্মতির জন্য গণভোটের উত্থাপন করা হয়, তাকে বলা হবে ঐচ্ছিক গণভোট। তাহলে এইখানে আইনসভার যে খসড়া বিল জনগণের কাছে বাধ্যতামূলকভাবে প্রয়োগ না করে বা উত্থাপিত না করে, কিছু নির্দিষ্ট সংখ্যক জনগণের বা ভোটদাতাদের আবেদনে যখন আইনসভা জনগণের কাছে খসড়া বিলটাকে পেশ করে, তখন তাকে বলা হবে ঐচ্ছিক গণভোট। এক্ষেত্রে আইনসভা বাধ্য নয় জনগণের কাছে বা জনগণের সম্মতির জন্য গণভোটের জন্য বিলটাকে পাঠাতে। 2 এর দিকে আছে গণ উদ্যোগ, যে ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা কোনো বিষয়ে আইন প্রণয়নে অসমর্থ হয়, সেক্ষেত্রে জনগণ যদি নিজেরা উদ্যোগী হয়ে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ব্যবস্থা নেয়, তাকে গণ উদ্যোগ বলা হয়। বা নির্দিষ্ট সংখ্যক ভোটদাতারা নিজেরাই উদ্যোগী হয়ে কোনো বিশেষ বিষয়ে আইন প্রণয়নের জন্য আইনসভাকে অনুরোধ করে থাকে, তখনও তাকে বলা হবে গণ উদ্যোগ।
তাহলে দেখা যাচ্ছে কোনো আইনসভা আইন প্রণয়ন করতে ব্যর্থ, আইন প্রণয়ন ঠিকমতো করতে পারছে না। তখন জনগণরা, এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণরা নিজেরা উদ্যোগ গ্রহণ করে কোনো আইন প্রণয়ন করবে, তখন তাকে বলা হবে গণ উদ্যোগ। এই গণ উদ্যোগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে, দুবার লেখা হয়ে গেছে। একটা হচ্ছে সুগঠিত গণ উদ্যোগ, আর হচ্ছে অগঠিত গণ উদ্যোগ। সুগঠিত গণ উদ্যোগটা কি? যে ক্ষেত্রে ভোটদাতারা নিজেরাই কোনো আইনের সম্পূর্ণ খসড়া প্রস্তাব তৈরি করে, সেক্ষেত্রে তাকে সুগঠিত গণ উদ্যোগ নামে অভিহিত করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনটা তৈরি হবে, সেই আইন তৈরি করার ক্ষেত্রে জনগণরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করবে, ভোটদাতারা নিজেরাই উদ্যোগ গ্রহণ করে কোনো আইনের খসড়া তৈরি করবে, তখন তাকে বলা হবে সুগঠিত গণ উদ্যোগ। অন্যদিকে অগঠিত গণ উদ্যোগটা কি? যে ক্ষেত্রে অসম্পূর্ণ খসড়া প্রস্তাবকে ভোটদাতারা সম্পূর্ণ করার জন্য আইনসভাকে অনুরোধ করে, এক্ষেত্রে তাকে অগঠিত গণ উদ্যোগ বলা হয়। খসড়া বিল তৈরি করতে করতে রেখে দিয়েছে আর খসড়া বিল তৈরি হয়নি, সেই ক্ষেত্রে ভোটদাতারা কি করবে? আইনসভাকে অনুরোধ করবে যে অপূর্ণ যে খসড়া বিলটা রয়েছে তাকে পূর্ণ করতে। এইটাকে বলা হবে তোমার অগঠিত গণ উদ্যোগ। 3 দিকে আছে গণ অভিমত। রাষ্ট্রবিজ্ঞানী CF স্ট্রংয়ের মন্তব্য অনুসারে গণ অভিমত কথাটির অর্থ হলো জনগণের আদেশ। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কোনো রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত গ্রহণকে গণ অভিমত বলা হয়। গণভোট এবং গণ অভিমতের মধ্যে পার্থক্য হলো কোনো আইন সংক্রান্ত প্রস্তাবকে নিয়ে গণভোট নেওয়া হয় এবং অন্যদিকে রাজনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের মতামত নেওয়ার জন্য গণ অভিমত গ্রহণ করা হয়। এখানে তোমার হচ্ছে গণভোটের মতোই একই রকম জিনিস গণ অভিমত, যেমন কোনো গণভোট খসড়া বিলকে আইনতে পরিণত করার জন্য জনগণের নিজস্ব যে একটা উদ্যোগ, সেটাকে বলা হবে তোমার গণভোট। কিন্তু অন্যদিকে গণ অভিমতটা হচ্ছে কোনো রাজনৈতিক বিষয়ে যখন জনগণের মতামত নেওয়া হবে, তখন তাকে বলা হবে গণ অভিমত। গণ অভিমত কথাটির অর্থ হচ্ছে জনগণের আদেশ। তাহলে এটা মনে রাখবে যে গণভোটটা রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত নেওয়া হয়, গণভোটের ক্ষেত্রে আইনগত দিক থেকে জনগণের মতামত নেওয়া হয়। এইটাই হচ্ছে দুটো পার্থক্য গণভোট এবং গণ অভিমতের। 4 আছে পদচ্যুতি। গণতান্ত্রিক নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পদচ্যুতি। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধিকে তার জনস্বার্থ বিরোধী কাজের জন্য নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করা যেতে পারে। সুইজারল্যান্ডে পদচ্যুতির নির্দেশ কার্যকর রয়েছে। তাহলে গণতান্ত্রিক পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তোমার পদচ্যুতি। এই পদচ্যুতি জিনিসটা কিরকম? যে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে প্রতিনিধিরা আইনসভায় গেছে, আইনসভায় যাওয়ার আগে তারা ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে, তা আইনসভায় যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে ওই প্রতিনিধি, তখন এই জনগণ তাকে পদচ্যুতি মাধ্যমে এই প্রতিনিধির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তার পদটিকে প্রত্যাহার করতে পারে। এটা জনগণের একটা অধিকার রয়েছে। এটাকে বলা হবে তোমার পদচ্যুতি, যেটা সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায়। এই যে গণতান্ত্রিক পদ্ধতির যে অনুষ্ঠিত পদ্ধতিগুলো আছে তার উপসংহার একটু দেওয়া আছে। পরিশেষে বলা যায় প্রত্যক্ষ গণতন্ত্রের অসুবিধাগুলিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এত সত্ত্বেও গণতন্ত্রের যথার্থ স্বরূপ প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই যে নিহিত আছে এ কথা অনস্বীকার্য। আদর্শগতভাবে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলতে প্রত্যক্ষ গণতন্ত্র বোঝায়। প্রত্যক্ষ গণতন্ত্রের যে অবলতির কারণ তার উপসংহার হিসাবে তোমার হচ্ছে এইটা দেওয়া আছে, রাতে লিখবে। আর যদি প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার অনুষ্ঠিত পদ্ধতিগুলি লেখো, তার কিন্তু উপসংহার এখানে দেওয়া নেই, তোমার নিজের মতো করে লিখতে পারো। ঠিক আছে, এখানে 6 দুটো প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, এটা করবে। বা যদি এটা 3 3 6 পড়ে তা দুটোকে ছোট ছোট করে লিখে দেবে। তখন এখানে 3 3 6 যদি পড়ে তখন এখানে তোমার হচ্ছে এই গণ উদ্যোগের যে দুটি ভাগ, সুগঠিত গণ উদ্যোগ, অগঠিত গণ উদ্যোগ লেখার দরকার নেই। বা এখানে গণভোটের যে বাধ্যতামূলক ঐচ্ছিক দুটো ভাগ করে দেওয়া আছে সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, এইভাবে ছোট ছোট করে তবে লিখবে যে গণভোটের 2 রকম গণভোট দেখা যায় বা গণ উদ্যোগ 2 প্রকার, এগুলো লিখে বেরিয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।